আজ আমরা উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য টেস্ট পেপারের এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর SC77 এই প্রশ্নপত্রটি আলোচনা করব। এর প্রথম পার্টটি আমরা আগের দিন আলোচনা করেছি, যেখানে এমসিকিউ এবং 1 নম্বরের প্রশ্নগুলো ছিল। আজকে এখানে আমরা যে বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে তার মধ্যে যেগুলো এখানে সংক্ষেপে আলোচনা করা সম্ভব, তো সেগুলো আমরা একটু আলোচনা করব। সব যদিও আমি কথায় প্রত্যেকটা উত্তর যেভাবে লেখা হয় তো সেই ফর্মে অবশ্যই লিখব না, কিন্তু হ্যাঁ, যে এখান থেকে কীভাবে উত্তর লিখতে হবে তো সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই যেটা দেখছি কি, যে জোড় কলম বলতে কি বোঝো। তাহলে যে এখানে শব্দটা যেটা দিয়েছে কি বলছে, যেটা জোড় কলম, যেটাকে ইংরেজিতে আমরা কি বলতে পারি, ইংরেজিতে বলতে পারি গ্রাফটিং। গ্রাফটিং তাহলে জোড় কলম বা গ্রাফটিং যেটাকে বলছি, সেখানে আসলে কি হবে, যে দুটো একই প্রজাতির, তাহলে কি বলবো, একই প্রজাতির কিন্তু কীরকম ভিন্ন উদ্ভিদ ভিন্ন উদ্ভিদ ভিন্ন উদ্ভিদ নেওয়া হবে। একটা উদ্ভিদের কি নেওয়া হবে, স্টক। স্টক মানে একটা ছোট উদ্ভিদ। এখানে দেখছি এই একটা টব, এই ধরে নিচ্ছে একটা উদ্ভিদ, তাহলে এটা স্টক। আর একটা উদ্ভিদের কি নেওয়া হবে, আর একটা উদ্ভিদের সিয়ন। তাহলে সিয়নটা কি, তাহলে সিয়নটা হচ্ছে একটা বড় উদ্ভিদ, একটা বড় গাছ। এটা বড় গাছ, তাহলে সেই বড় গাছের একটা শাখা। তাহলে এই দুটোর মধ্যে এইটাকে তাহলে কি বলছি, স্টক। এইটাকে বলছি স্টক, আর এইটাকে বলছি, এর শাখাটাকে বলছি সিয়ন। তাহলে এই দুটো সিয়নকে জুড়ে দেওয়া হবে। তাহলে যদি বলি জোড় কলম কাকে বলে, তাহলে কি বলবো, একই প্রজাতির কিন্তু ভিন্ন উদ্ভিদের দুটি শাখাকে জোড়া লাগানোর পদ্ধতিকে জোড় কলম বলে। তাহলে যা এই যে দুটো শাখা, একটা স্টক নেব, একটা সিয়ন নেব, একটা মূল যুক্ত। তাহলে স্টকটা কীরকম হবে, স্টকটা অবশ্যই হবে মূলযুক্ত। আর কীরকম হবে, মূলযুক্ত তো হবেই, তার সাথে সাথে এটা কি নিতে হবে, যে রোগমুক্ত। অবশ্যই আমরা যে গাছটাকে নেব, যেটা দেখতে পাবো আর কি, যে মূলযুক্ত গাছ আছে, যেটার কোনো রোগ নেই, সুস্থ সবল আছে, সেরকম গাছ নিয়েই আমরা কলমটা করব। আর সিয়নকে অবশ্যই হতে হবে কি, উন্নত বৈশিষ্ট্যযুক্ত। এই যে বড় গাছ, জানি তার বৈশিষ্ট্য কেমন, যে গাছটার বৈশিষ্ট্য খুব ভালো নয়, নিশ্চয়ই সেটা নিয়ে আমরা জোড় কলম করব না। তাহলে যেটার গাছটা বৈশিষ্ট্যই উন্নত, তাহলে সেই রকম নেওয়া হবে। তাহলে উন্নত, তাহলে সিয়নটা কিন্তু উন্নত বৈশিষ্ট্যযুক্ত হতে হবে, বৈশিষ্ট্যযুক্ত। তাহলে উন্নত বৈশিষ্ট্যযুক্ত। আর স্টকটা কি হবে, স্টকটা হচ্ছে রোগমুক্ত এবং মূলযুক্ত। তাহলে এটা নিয়ে হবে, দিয়ে তাদের মধ্যে কি করা হবে, যে জুড়ে দেওয়া হবে। এবার জুড়ে দেওয়া হবে কি করে, মানে জুড়ে দেওয়া বলতে, যে এই অংশটা আমরা ধরে নিচ্ছি এটা শাখাটা, এই গাছটার শাখাটা ধরে নিচ্ছি। আর এই দিকে আমরা এটা অন্য কালার নিয়ে নিই, এইটা হচ্ছে যে ধরে নিচ্ছি যে এই উদ্ভিদটা, যেখানে টব ছিল, এখানে একটা টব ছিল, আর টব থেকে যে উদ্ভিদটা গেছে, তো সেটা এইভাবে চলে গেছে, এই 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 যেটা, এই পাতাটা, তাহলে এইখানটা জুড়ে দেওয়া হয়েছে। এবার আমরা জানি যে এই যেটা উদ্ভিদটা, এই উপরে যেটা রয়েছে লাল রঙের যেটা রয়েছে, এটা এটা উন্নত, এটা উন্নত বৈশিষ্ট্যযুক্ত। তাহলে এইটা এর এর কোন অংশে কাটা হবে, যে দুটোরই ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম পর্যন্ত কাটা হবে, ক্যাম্বিয়াম। তাহলে এটা কিন্তু মনে রাখবো, যে কাটা কত দূর হয়, ক্যাম্বিয়াম পর্যন্ত। আর ক্যাম্বিয়াম কাদের থাকে, ক্যাম্বিয়াম থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের, দ্বিবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্যাম্বিয়াম থাকে। তাহলে এই কারণেই কিন্তু আমরা মনে রাখবো যে একবীজপত্রী উদ্ভিদগুলোর কিন্তু জোড় কলম সম্ভব নয়। তাহলে জোড় কলম, একবীজপত্রী উদ্ভিদের কিন্তু জোড় কলম সম্ভব নয়।
তাহলে দ্বিবীজপত্রীতে। কারণ কি? কারণ তাদের ক্যাম্বিয়াম থাকে আর এটাকে ক্যাম্বিয়াম পর্যন্ত কাটা হয় স্টক এবং সিয়নকে। তাহলে এইবার এখানটা যদি কেটে দেওয়া হয় তাহলে কি হবে? এই এটা থেকে যাবে এর সাথে, তাহলে এই উন্নত বৈশিষ্ট্যযুক্ত হবে। তাহলে এটাকে বলছি কি জোড় কলম। তাহলে এবার এই কলম শব্দটাকে যদি আমরা এখানে দেখি, যদি দেখি যে এটা কি শব্দ, এটা কি যে কলম, তাহলে দেখব যে কলম কিন্তু বেশ কিছু ধরনের হয়। তাহলে বেশ কিছু ধরনের কলম কিন্তু আমরা পাবো। একটা হচ্ছে যে কাটিং, বা যেটাকে বলবো কলম আর কি, যে কি বলবো, কাটিং, এটা কাটিং। একটা বলবো গ্রাফটিং, যেটা এখন পড়ছিলাম গ্রাফটিং। আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে লেয়ারিং। লেয়ারিং, তাহলে এইগুলো আমাদের কিন্তু কলম সম্পর্কে আছে। তাহলে একটা কি কাটিং, একটা গ্রাফটিং, একটা লেয়ারিং। তাহলে কাটিং মানে কোনো একটা উদ্ভিদের একটা অংশ কাটলাম, কেটে কোনো জায়গায় রোপণ করে দিলাম। তাহলে কাটিং যদি বলি, আমি এখানে লিখি কাটিং, তাহলে কাটিংটা কি হতে পারে? তার শাখাটা কাটা যেতে পারে, তারপরে যদি দেখি তার মূল কাটা যেতে পারে, তারপরে যদি দেখি তার পাতা থেকে হয়, তাহলে পাতারও শাখা কলম কিন্তু হতে পারে, যেমন পাথরকুচি। শাখা যদি দেখি তাহলে লেবু, আর মূল যদি দেখি আপেল, ব্ল্যাকবেরি। তাহলে এইসব যেগুলো আছে, তাহলে মূলের আমরা শাখা কলম পাবো। আর লেবু, তাছাড়া জবা, গোলাপ, তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা কি দেখবো? এগুলো সব আমরা শাখা কলম দেখতে পাবো। শাখা কলম মূলের ক্ষেত্রে আপেল, ব্ল্যাকবেরি, পাথরকুচি পাতার ক্ষেত্রে, অর্থাৎ সেই অংশগুলো কেটে কোথাও বসিয়ে দিলে সেখান থেকে কিন্তু উদ্ভিদ হয়ে যাবে, তাহলে সেটাকে বলছি কাটিং। তাহলে এই যে প্রথমে ছিল এটা কাটিং, তাহলে এইটা বুঝলাম। তারপর আছে গ্রাফটিং। এবার গ্রাফটিংটা তো এখনই দেখলাম একটা জোড় কলম। বেশ, এবার এই জোড় কলম, এই যে গ্রাফটিংটা বিভিন্ন ধরনের হতে পারে। গ্রাফটিংটা আমি এখানে একবার লিখছি গ্রাফটিং। গ্রাফটিংটাকে আমরা বলতে পারি টাং গ্রাফটিং, টাং। তারপর কি বলতে পারি? ওয়েজ। তারপর কি বলতে পারি? ক্রাউন। তাহলে এগুলো কিসের ভিত্তিতে হচ্ছে? যে এই সিয়নটাকে যে জোড়া হয়েছিল স্টকের সাথে, সেটা কিভাবে জোড়া হয়েছিল? টাং কখন হবে? যখন দেখবো তির্যকভাবে, এই যেটা ধরে নি স্টক, তাহলে স্টকটা এইরকমভাবে তির্যকভাবে কাটা থাকবে। আমি এখানে আরেকবার আঁকার চেষ্টা করি। এটা একটু অন্য কালার নিয়ে নিই। মানে যে অঞ্চলটা কাটবো আর কি, সেটা দেখতে এইরকমভাবে হবে, যে একটা টাঙের মতো, জিভের মতো। তাহলে সেইখানে এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্টক, আর এর সাথে সিয়নকে জোড়া থাকবে। আর যখন ওয়েজ গ্রাফটিং বলবো, এই জিনিসটাই হবে, তো একদম গুঁজের মতো করে একটা কাটাবো, ওয়েজের মতো করে। তাহলে এরমভাবে একটা কাটা হবে, তাহলে তাকে বলবো ওয়েজ গ্রাফটিং। আর ক্রাউন যদি বলি, একটা স্টক থাকবে, আর সেই স্টকে অনেক ছোট ছোট, এখানে ছোট 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 খাঁজ করা থাকবে, আর সেখানে এক একটা স্টিয়ন কিন্তু থাকবে, তাহলে তখন তাকে বলবো ক্রাউন গ্রাফটিং। তাহলে এই গেল গ্রাফটিং। তাহলে আর কে পড়ে থাকলো? আর পড়ে থাকলো হচ্ছে লেয়ারিং। লেয়ারিংয়ের ক্ষেত্রে যে আসলে একটা গাছ, আর গাছের এই যে ডালটা, তাহলে তাকে নুয়ে কি করা হবে? এই মাটি স্পর্শ করে তুলে দেওয়া হবে। এবার যেখানে মাটি স্পর্শ করে আছে সেখানে মূল সৃষ্টি হয়ে যাবে, সেখান থেকে গাছটা আমরা একটা নতুন গাছ আমরা কিন্তু পাবো। আবার যদি দেখি যে এইটা হচ্ছে এর কাণ্ড, তাহলে এই অংশটাকে, এই অংশের ছালটা একটু তুলে দিয়ে, যে এখানে মানে কিছু অক্সিন হরমোন রাখতে পারি, বা কিছু ভিজে কিছু দিয়ে, মাটি বা গোবর কিছু দিয়ে এখানটা বেঁধে দেওয়া হলো, তাহলে এখান থেকে কী সৃষ্টি হবে? মূল সৃষ্টি হবে। তাহলে এখানে কেটে আবার একটা অপত্য সৃষ্টি করা হবে, তাহলে এটাকে বলছি লেয়ারিং।
তাহলে আপাতত এখান থেকে আমরা এগুলোকে মনে রাখবো। পরের প্রশ্ন দেখব, জনন সংক্রান্ত স্বাস্থ্য বলতে কি বোঝো? তাহলে জনন সংক্রান্ত স্বাস্থ্য বলতে যে আমরা মনে রাখবো যে এটা একটা স্বাস্থ্য, অবশ্যই একটা স্বাস্থ্য, অর্থাৎ স্বাস্থ্য বলতে কি কি এখানে রয়েছে সেটা হচ্ছে কি, যে শারীরিক মানসিক সামাজিক এইগুলোর সাথে সাথে প্রজননিক তাহলে কি বলছি, প্রজননিক ভাবে সুস্থ থাকাটাকেই কি বলছি, যে জননগত স্বাস্থ্য। যে অবশ্যই সে তাকে কী হতে হবে, রোগমুক্ত হতে হবে। তাহলে রোগমুক্তর সাথে সাথে কি বলছি, সে শারীরিক মানসিক এবং সামাজিক এর পাশাপাশি প্রজননিকভাবে সুস্থ থাকাকেই কি বলে, জননগত স্বাস্থ্য। তাহলে জননগত স্বাস্থ্য হচ্ছে কি, শারীরিক কোনো জীবের শারীরিক মানসিক সামাজিক এর সাথে প্রজননিকভাবে সুস্থ থাকাটাই হচ্ছে জনন সংক্রান্ত স্বাস্থ্য। এখান থেকে আর বিশেষ কিছু বলবো না জননগত স্বাস্থ্য থেকে। এর পরের আমরা প্রশ্ন দেখব, সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো? তাহলে কি সেন্ট্রাল ডগমা? তাহলে এখানে আসলে ব্যাপারটা আমরা জানি যে আমাদের থাকে ডিএনএ থেকে তৈরি হয় ডিএনএ ডবল হয় আর কি, সেখান থেকে তৈরি হয় আরএনএ, আর আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। তাহলে আমি যদি এখানে লিখি এগুলোকে, তাহলে প্রথম কি ছিল, ডিএনএ থেকে কি হলো, সেই ডিএনএ থেকে কি হলো আরএনএ, আর আরএনএ থেকে হলো প্রোটিন। এই যে সিকোয়েন্সটা, ডিএনএ থেকে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এটা আমরা এইভাবে দেখাতে পারি। বেশ, তাহলে তো বুঝলাম ডিএনএ থেকে ডিএনএ সৃষ্টি, ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি এবং আরএনএ থেকে প্রোটিন সৃষ্টি। এটাকেই কি বলে, এটাকেই বলে সেন্ট্রাল ডগমা। তাহলে এইবার এটা কি, এটাকে আমরা যদি একটু ভাষায় বলতে চাই যে কি কি প্রক্রিয়া ঘটছে। এক হচ্ছে একটা ডিএনএ বার্তা যাচ্ছে, জেনেটিক বার্তা প্রবাহ। তাহলে 1 নম্বর বলছি কি, জেনেটিক বার্তা প্রবাহ। জেনেটিক বার্তা প্রবাহ। 2 নম্বর, এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলো, এটাকে কি বলবো, এটা বলবো রেপ্লিকেশন। তাহলে কি বলবো, রেপ্লিকেশন। 3 নম্বর, ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, কি বলবো, ট্রান্সক্রিপশন। আর 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি হলো, তাকে বলবো ট্রান্সলেশন। তাহলে এই যে 4টে প্রক্রিয়া রয়েছে, তাহলে জেনেটিক বার্তা প্রবাহ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এইসবের মাধ্যমে, এইসবের দ্বারা ডিএনএ এইসবের দ্বারা ডিএনএ, আরএনএ ও প্রোটিন, তাহলে ডিএনএ, আরএনএ ও প্রোটিন এর মধ্যে কার্যকরী যে সম্পর্ক গড়ে ওঠে, কার্যকরী সম্পর্ক, সেই সম্পর্কটাকে কি বলছি, সেন্ট্রাল ডগমা। তাহলে সেন্ট্রাল ডগমা কি, জেনেটিক বার্তা প্রবাহ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এর মাধ্যমে যে ডিএনএ, আরএনএ ও প্রোটিনের মধ্যে যে কার্যকরী সম্পর্ক গড়ে ওঠে, তাকে সেন্ট্রাল ডগমা বলে। তাহলে যদি বলে সেন্ট্রাল ডগমা কাকে বলে, তাহলে কি বলবো, জেনেটিক বার্তা প্রবাহ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন এর দ্বারা
ডিএনএ, আরএনএ ও প্রোটিনের মধ্যে যে কার্যকরী সম্পর্ক গড়ে ওঠে সেটাকে আমরা কি বলবো? সেন্ট্রাল ডগমা। আর সেন্ট্রাল ডগমাতে তাহলে কি জানতে হবে আমাদের? সেন্ট্রাল ডগমাতে যে বিষয়গুলো আছে, একটা হচ্ছে রেপ্লিকেশন। আর রেপ্লিকেশন মানে কি? ডিএনএ থেকে ডিএনএ তৈরি। আর তারপর কি আছে? ডিএনএ থেকে আরএনএ, যেটাকে আমরা কি বলছি? যেটাকে বলছি আমরা ট্রান্সক্রিপশন। তাহলে এটাকে বলছি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন যেটা হবে তাহলে সেটাকে বলবো ট্রান্সলেশন। ট্রান্সলেশন। তাহলে এটা হচ্ছে কি? সেন্ট্রাল ডগমা। পরের প্রশ্ন দেখব, আণবিক কাঁচি ও আণবিক আঠা বলতে জৈব প্রযুক্তিতে কোন দুটি উৎসেচকের কথা বলা হয়েছে? অনেকবার এগুলো আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে আণবিক কাঁচি, এটা হচ্ছে আণবিক আঠা। তাহলে আণবিক কাঁচি কোনটাকে বলবো আর আণবিক আঠা কোনটাকে বলবো? তাহলে আণবিক কাঁচি হচ্ছে কি? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বললেই যেটা আমাদের এখানে রিভিশন দেওয়ার থাকে, যে প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কোনটা, তাহলে সেটা কি হবে? হিন্ড 2। আরেকটা হচ্ছে কি? যে ইকো আর ওয়ান এর কি? এর রিকগনিশন সাইট। আর রিকগনিশন সাইট কাকে বলে? কোন একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডিএনএর যে অংশকে চিহ্নিত করে এবং কর্তন করে তাকে রেকগনিশন সাইট বলে। তাহলে কোনো একটি নির্দিষ্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ডিএনএর যে সজ্জাটাকে চিহ্নিত করে এবং কর্তন করতে পারে তাকে বলবো রেকগনিশন সাইট। তাহলে ইকো আর ওয়ানের ক্ষেত্রে রেকগনিশন সাইট কি হবে? 5 প্রাইম লিখবো, এদিকে 3 প্রাইম লিখবো, এখানে লিখবো জি, এখানে সি, এখানে এ এ টি টি। তাহলে জি এ এ টি টি সি, 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে এইটা হচ্ছে কি? তাহলে এই যে লিখেছি, তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে ইকো আর ওয়ানের রেস্ট্রিকশন সাইট। আর প্রথম আবিষ্কৃত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কিন্তু হিন্ড 2। এরপরে কি দেখছি? আণবিক আঠা। এটা ডিএনএ লাইগেজকে আণবিক আঠা বলে, ডিএনএ লাইগেজ। পরের প্রশ্ন দেখব, কিভাবে মৌমাছির লিঙ্গ নির্ধারিত হয়? এবার এখানে লিঙ্গ নির্ধারণ, লিঙ্গ লিখেই নি একবার। লিঙ্গ নির্ধারণ এখানেই থাকবে, লিঙ্গ নির্ধারণ। তাহলে লিঙ্গ নির্ধারণ আমরা একটা বলি, একটা হচ্ছে হেটেরোজাইগাস ফিমেল, হেটেরোজাইগাস ফিমেল, এই একটা টাইপ। আর একটা টাইপ কি? হেটেরোজাইগাস মেল। তাহলে হেটেরোজাইগাস ফিমেল আর হেটেরোজাইগাস মেল। তাহলে এইটা দিয়ে আমরা কি বুঝতে পারছি? তাহলে এটার দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে এই হেটেরোজাইগাস ফিমেলের ক্ষেত্রে যে মহিলারা দুই রকমের হয়, অর্থাৎ এদের দুই ধরনের গ্যামেট দেখা যায়। তাহলে এখানে হেটেরোজাইগাস ফিমেলের ক্ষেত্রে এক হচ্ছে মহিলা আর এক হচ্ছে পুরুষ। তাহলে মহিলাদের ক্ষেত্রে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হয়, দুই ধরনের গ্যামেট। আর পুরুষদের ক্ষেত্রে এখানে এক ধরন। আর হেটেরোজাইগাস মেলে হলে কি হবে? পুরুষটা দুই ধরনের হবে আর স্ত্রীটা বা মহিলাটা এটা এক ধরনের হবে। অর্থাৎ যাদের প্রকার দুই ধরনের তারাই হেটেরোগ্যামেটিক। তাহলে এইরকম হেটেরো
হেটেরোজাইগাস, এটা হেটেরোজাইগাস লিখে দিয়েছি। আচ্ছা, গ্যামেটিক হবে, মুখে হয়তো তাই বলছি, বা যাই হোক হয়তো ভুল বলেছি, হেটেরো গ্যামেটিক হবে এটা। তাহলে হেটেরো কি হবে? গ্যামেটিক। তাহলে একটা হেটেরোগ্যামেটিক ফিমেল আর একটা হেটেরোগ্যামেটিক মেল। তাহলে এক্ষেত্রে কি দেখব, যে হেটেরোগ্যামেটিক ফিমেলের ক্ষেত্রে যে দুটো আমরা টাইপ পাবো। একটা টাইপ হচ্ছে কার ক্ষেত্রে? এক্ষেত্রে এখানেই লিখে দিই। একটা টাইপ হচ্ছে কি, যে জেড ডব্লু জেড জেড টাইপ। আর একটা কি হবে? জেড জিরো জেড জেড টাইপ। তাহলে কি বুঝলাম এখান থেকে? এখান থেকে যেটা বুঝছি সেটা হচ্ছে কি, যে এই যে জেড ডব্লু আছে এইটা ফিমেলকে বোঝাচ্ছে, আর জেড জেড আছে যেটা, এটা মেলকে বোঝাচ্ছে, কারণ এটা হেটেরোগ্যামেটিক ফিমেল পড়ছি আমরা। তাহলে ফিমেলটা কি হবে? হেটেরোগ্যামেটিক। আর এখানে এই যে দেখতে পাচ্ছি জেড জিরো, তাহলে এইটা দুই রকম, তাহলে এইটা হবে ফিমেল, আর এটা একরকম, এটা হবে মেল। আর হেটেরোগ্যামেটিক মেলের ক্ষেত্রে এটা তো আমরা জানি যে এক্স 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 ওয়াই হয়, যার এক্স ওয়াইটা কি হয়? মেল। আর এই এক্স এক্সটা কি হবে? এটা হবে ফিমেল। তাহলে দেখতেই পাচ্ছি যেখানে মেলটা দুই রকম দেখা যাচ্ছে, তাহলে এখানে কি হবে? এটা মেল হেটেরোগ্যামেটিক। তাহলে এই একটা টাইপ। আর একটা টাইপ দেখা যায় এক্স এক্স আর এক্স জিরো, এই টাইপ। তাহলে যেখানে জিরো দেখছি জানবো কি, সেই জায়গায় গ্যামেট একটাই তৈরি হবে, একটাই তৈরি হবে। তাহলে এই এখানের ক্ষেত্রে মেলদের দুই ধরনের গ্যামেট তৈরি হচ্ছে। এক ধরনের গ্যামেটে দেখা যাচ্ছে কি, যে একটা এক্স ক্রোমোজোম আছে, আর একটাতে দেখা যাচ্ছে কিছু নেই। তাহলে এরকম কটা গ্যামেট? দুটো গ্যামেট তৈরি হচ্ছে। তাহলে পুরুষদের দুই ধরনের গ্যামেট তৈরি হয়, একটাতে সেক্স ক্রোমোজোম থাকে, একটাতে থাকে না। তাহলে তাই জন্য সেটা কি বলছি? হেটেরো গ্যামেটিক। আর মানুষের ক্ষেত্রে তো জানি যে একটা এক্স ক্রোমোজোম থাকে, একটা ওয়াই ক্রোমোজোম থাকে। ড্রোসোফিলারও এই মানুষের মতো একই। কিন্তু এখানে কি হচ্ছে, তাহলে পাখিদের ক্ষেত্রে দুই ধরনের থাকে, একটা জেড একটা ডব্লু। আর পাখি মহিলাদের জন্য, আর পুরুষদের জন্য কিন্তু শুধুই জেড থাকে। সেই জন্য কি বলছি, এটা হেটেরোগ্যামেটিক ফিমেল। তাহলে এইবার এগুলো যদি বলতো, লিঙ্গ নির্ধারণ যদি এই এগুলোর ক্ষেত্রে বলতো, তাহলে আমরা কি করতাম? তাহলে কিন্তু এক কাজ করতাম, সবার প্রথম যে বলতাম পি জন্যু, সেখান থেকে কি লিখতাম? সেখান থেকে গ্যামেট, আর সেখান থেকে F1। তাহলে এইভাবে কিন্তু আমরা এটাকে দেখিয়ে দিতাম কিভাবে হচ্ছে। তাহলে যেমন আমরা এখানে যে কোনো একটা ধরি, যদি পাখিরই ধরি, তাহলে এখানে কি লিখতাম? জেড ডব্লু। আর এদিকে কাকে নিতাম? তাহলে এদিকে জেড আর জেড। তাহলে এখান থেকে দুই ধরনের গ্যামেট আসতো, একটা জেড অথবা ডব্লিউ, আর এই দিক থেকে শুধুই জেড। আরেক লিখে দিই জেড। এইবার এখানে আমরা কি করব? এখানে কিন্তু আমরা ক্রস করতাম। তাহলে এখানে জেড রাখবো, আর এদিকে ডব্লু, আর এদিকে জেড। আচ্ছা, এখানে জেড কি করলাম? তাহলে একদিকে রাখবো জেড আর ডব্লু, আর একদিকে রাখবো জেড আর জেড। তাহলে এটা কি হতো? জেড জেড, এটাও জেড জেড, এটা জেড ডব্লু, এটা জেড ডব্লু। এইভাবে আমরা এতটা দেখিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে তার লিঙ্গ নির্ধারণ। কিন্তু এখানে বলছে কিভাবে মৌমাছির লিঙ্গ নির্ধারণ হয়। তাহলে এক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো সবার প্রথম, যে এই মৌমাছি কিন্তু হ্যাপ্লো, এদের যে লিঙ্গ নির্ধারণটা সেটা হচ্ছে হ্যাপ্লোডিপ্লয়েডি প্রকৃতির। তাহলে এদের হচ্ছে কি? হ্যাপ্লোডিপ্লয়েডি প্রকৃতির
লিঙ্গ নির্ধারণ দেখা যায়, এটা মনে রাখবো। আর একটা মনে রাখবো, এদের সেক্স ক্রোমোজোম থাকে না। তাহলে কিভাবে লিঙ্গ নির্ধারিত হয়? ক্রোমোজোম সেটের সংখ্যার উপর। ক্রোমোজোম সেট ক্রোমোজোম সেট বৃদ্ধি বা হ্রাস, মানে ক্রোমোজোম সেটের সংখ্যা, ক্রোমোজোম সেটের বৃদ্ধি বা হ্রাস বলা ভুল, ক্রোমোজোম সেটের সংখ্যা, যে সেট কটা আছে, একটা না দুটো, এটা। আর যেটা মনে রাখবো, তাহলে এদের ক্ষেত্রে সাধারণত পুরুষদের পার্থেনোজেনেসিস দেখা যায়। তাহলে এইগুলো পয়েন্ট আমরা কিন্তু আগে লিখে দেবো, যেটা হ্যাপ্লোরিপ্লয়েডি, এর সেক্স ক্রোমোজোম দ্বারা এর লিঙ্গ নির্ধারিত হয় না, ক্রোমোজোমে সেটের সংখ্যার উপর ভিত্তি করে হয়। আর এদের পুরুষদের ক্ষেত্রে পার্থেনোজেনেসিস দেখা যায়। অর্থাৎ এদের মহিলাটা তাহলে একটা কি বলবো, যে স্ত্রী মৌমাছি, বা যদি এটা রানী মৌমাছি বলা উচিত ছিল, সে হয় কি টুয়েন। আর একটা পুরুষ মৌমাছি, সেটা হয় এন। তাহলে রানী মৌমাছি কি সৃষ্টি করবে? তাহলে এটা তো পেরেন্টাল জন্য, কি সৃষ্টি করবে? গ্যামেট। তাহলে রানী মৌমাছি কি টুয়েন, তাহলে যে গ্যামেটটা তৈরি হবে সেটা এন হবে। আর পুরুষদের ক্ষেত্রে গ্যামেট নয়, সেটা এনই থাকবে। তাহলে একটা কন্ডিশন হচ্ছে যে এরপরে যখন F1 জেনারেশন হবে, তাহলে একটা হচ্ছে এই আর এই এন একসাথে মিলে গিয়ে কি বানিয়ে দিল? টুয়েন। তাহলে এখানে কি করলো? এখানে করলো ফার্টিলাইজেশন। আর একটা ক্ষেত্রে হচ্ছে এনটা সরাসরি বানিয়ে দেবে এন, তাই জন্য হ্যাপ্লয়েড হবে, অর্থাৎ পুরুষরা হ্যাপ্লয়েড হবে এবং স্ত্রীরা ক্ষেত্রে কি হবে? ডিপ্লয়েড হবে। তাহলে এই একটা ব্যাপার। আর তাহলে এটা মৌমাছি। আর তাছাড়া এই যে জেড ডব্লিউ আর জেড জেড, এটা যেটা প্রকারটা বলেছিলাম, এটা কাদের ক্ষেত্রে? এটা পাখিদের ক্ষেত্রে। তাহলে এটা কিন্তু মনে রাখবো। তাহলে এটা কাদের ক্ষেত্রে? এটা পাখিদের ক্ষেত্রে। আর এবার এই Z0 ZZ রয়েছে, এই যেটা, এটা প্রজাপতি, মথ এদের ক্ষেত্রে। তাহলে এদের ক্ষেত্রে এরকম দেখা যাবে। আর এখানে যে এদিকে যেগুলো লিখেছিলাম সেগুলো কি, যে মানুষ, আর এটা মানুষ বলতে পারি, মানুষ ড্রসোফিলা, মানুষই শুধু লিখলাম। আর এই টাইপটা যদি হয় তাহলে সেটা মনে রাখবো ঘাসফড়িং। তাহলে এখানে যতগুলো আমি এক্সট্রা পয়েন্ট যেগুলো বললাম, অবশ্যই কিন্তু সেগুলো মনে রাখবে। পরের প্রশ্ন দেখব, তেজস্ক্রিয় বজ্র ব্যবস্থাপনার যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো। তাহলে তেজস্ক্রিয় বজ্র পদার্থ এটা বৃদ্ধি কি করে পাচ্ছে, এটা ফার্স্ট দেখব, যে তেজস্ক্রিয় বজ্র পদার্থ বৃদ্ধি কিভাবে পাচ্ছে, বা দূষণটা কিভাবে হচ্ছে তেজস্ক্রিয় বজ্র পদার্থের। এক হতে পারে যেটাতে মানুষের কোনো হাত নেই, হতেই পারে। তো সেই রকম একটা প্রকার হচ্ছে কি, যে সেটা কি, যে বলবো তেজস্ক্রিয় পদার্থের খনি। তাহলে কোথাও তেজস্ক্রিয় পদার্থের খনি আছে, তাহলে সেখান থেকে কি হচ্ছে? নিজে নিজেই কি হচ্ছে? ওই তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে, যেটা একটা তেজস্ক্রিয় মানে একটা সমস্যা হচ্ছে, যে বিভিন্ন মানসিক সমস্যা, বিভিন্ন শারীরবৃত্তীয় সমস্যা তার কারণে দেখা দিচ্ছে। তাহলে তেজস্ক্রিয় বজ্রের একটা সমস্যা কি? তেজস্ক্রিয় পদার্থের খনি। 2 নম্বর কি বলতে পারি? মহাজাগতিক রশ্মি। মহাজাগতিক রশ্মি, তাহলে এটাও একটা কারণ কিন্তু, যেই তেজস্ক্রিয় বজ্রের সৃষ্টির। ব্যবস্থাপনা এখন পড়িনি, ব্যবস্থাপনার একটু পর পড়ছি, এখন কিন্তু ব্যবস্থাপনা পড়ছি না। এখানে কিভাবে তেজস্ক্রিয় দূষণ হয় সেটা পড়ছি। এটা বলতে পারি আমরা প্রাকৃতিক কারণ। এবার মনুষ্য সৃষ্ট যে কারণগুলো বলবো, সেটা যদি বলি, তাহলে একটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টর বা পারমাণবিক চুল্লি।
তাহলে আমাদের কি হয় যে দৈনন্দিন যে আমাদের শক্তির যে চাহিদা, ইলেকট্রিসিটির যে চাহিদা, সেটা পূরণ করার জন্য কি হবে, এইসব তেজস্ক্রিয় মৌলগুলোর সাহায্যে আমাদের কিন্তু কি শক্তি উৎপন্ন করা হয়। তাহলে সেগুলোকে ভেঙে শক্তি উৎপন্ন করা হয়। তাহলে এইবার এই যে শক্তি উৎপন্ন করা হবে, তো এই যে পারমাণবিক চুল্লি, তাহলে সেখান থেকে কী হবে, অনেক তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে, যেগুলো কিন্তু মানুষের ক্ষেত্রে, যে কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু সেটা ক্ষতিকর। এছাড়া পারমাণবিক বোম, তাহলে এটা পারমাণবিক বোম যদি বলি, তাহলে সেটার ক্ষেত্রেও কি হচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু তেজস্ক্রিয় দূষণ কিন্তু ঘটাচ্ছে। এছাড়াও যদি বলি, এই যে খনি দেখলাম যে তেজস্ক্রিয় পদার্থের খনি রয়েছে, তাহলে সেই খনিটা যেখানে প্রক্রিয়াকরণ হচ্ছে, আকরিক, তাহলে এর আকরিক তেজস্ক্রিয় মৌলের যে আকরিক, তাহলে আকরিকের কি হচ্ছে, প্রক্রিয়াকরণ হচ্ছে যে কারখানায়, প্রক্রিয়াকরণ, তাহলে সেও কি ঘটাচ্ছে, তাহলে সেও কিন্তু তেজস্ক্রিয় দূষণ ঘটাচ্ছে। এটাকেও বলতে পারি মনুষ্য সৃষ্ট। তাহলে এগুলো হচ্ছে কি তেজস্ক্রিয় দূষণের কারণ। এইবার এটা ব্যবস্থাপনায় যে পদ্ধতি, যে উপায় নেওয়া যেতে পারে, এটা এই যে ব্যবস্থাপনা, তাহলে ব্যবস্থাপনায় কি নেওয়া যেতে পারে উপায়? 1 নম্বর বলতে পারি যে কর্মীগুলো রয়েছে তেজস্ক্রিয় খনিতে, যেসব কর্মীগুলো রয়েছে, তাহলে তাদের কি করতে হবে, কর্মীদের বিশেষ পোশাক প্রদান করতে হবে। এছাড়া 2 নম্বর কি বলতে পারি, যে তেজস্ক্রিয় যে পদার্থগুলো রয়েছে, তেজস্ক্রিয় পদার্থ তাকে লেডে মুড়ে, লেড বা সীসা, তাহলে এতে মুড়ে কি করা হবে, এতে মুড়েই লিখবো, তেজস্ক্রিয় পদার্থ বা লেডে মুড়ে সমুদ্রের নিচে নিক্ষেপ করা হবে। সমুদ্রের নিচে নিক্ষেপ করা যেতে পারে, তাহলে এই একটা উপায়। এছাড়া কর্মীদের সঠিক প্রশিক্ষণ দিয়ে, কর্মীদের কি করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। কোন কর্মীদের, যারা ওই তেজস্ক্রিয় যেসব কাজকর্ম হয়, যেমন পারমাণবিক চুল্লি, তাহলে এই রকম অঞ্চলে যারা কাজ করছে, বা খনিতে, তেজস্ক্রিয় পদার্থের খনিতে যারা কাজ করছে, তাদের কি হবে, তাদের কি হবে, বিশেষ প্রশিক্ষণ দিতে হবে, তাহলে কিন্তু কমানো সম্ভব। আরেকটা হচ্ছে কি, যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, সচেতনতা, যে তেজস্ক্রিয় মৌল কতটা ক্ষতিকর সেই সম্পর্কে মানুষকে জানানো, তাহলে সেটা হলেই কিন্তু তারা, যেহেতু নিজের ভয়াবহ অবস্থাটা বুঝতে পেরে, কি হবে, যে এইসব বিভিন্ন যেসব উপায়গুলো রয়েছে, বিশেষ এই কর্মীদের বিশেষ পোশাক পরা, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা তখন করবে। তাহলে এই মানুষকে সচেতন করতে হবে যে তেজস্ক্রিয় দূষণ কি এবং তার ফলে কি কি ক্ষতি হতে পারে। পরের প্রশ্ন দেখব, চিপকো আন্দোলন বলতে কি বোঝো? তাহলে এখানে কতকগুলো আন্দোলন আছে, তাহলে যেগুলোকে আমরা মনে রাখবো, যে একটা একটা তো চিপকো আন্দোলন আছেই, যেটা মোটামুটি 1970 সালে, তাহলে কি বলছি, যে 1970, এটা কোথায়, উত্তরাখণ্ডের গাড়োয়াল প্রদেশে। তাহলে এই তখন কি হয়েছিল, যে গাছ কাটার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল 1970 সালে উত্তরাখণ্ডের গাড়োয়ালে, এবং সেখানে এই চিপকো আন্দোলন, এটা এরকম মনে করা হয় যে হিন্দি শব্দ চিপক যাও, এখান থেকে, অর্থাৎ গাছগুলোকে জড়িয়ে ধরা, তো সেখান থেকে চিপক যাও, সেটা থেকে চিপকো, তাহলে উত্তরাখণ্ডের কি গাড়োয়াল প্রদেশে হয়েছিল 1970 সালে। আর এর প্রধান যে বলতে পারি নেতা ছিল, তাহলে সেটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা। বহুগুণা, এটা একটা। এবার চিপকো আন্দোলন ছাড়াও এর আগে একটা আন্দোলন হয়েছিল, সেটা 1730-এর দিকে, অনেক আগে,
1730-এর দিকে। তো সেক্ষেত্রে কি হবে, যে রাজস্থানের রাজা তার কিন্তু অট্টালিকা বানানোর জন্য প্রচুর পরিমাণে যেটা লাগতো সেটা হচ্ছে কি গাছ। আর এই রাজস্থানে একটা অঞ্চল, একটা উপজাতি বাস করে যার নাম হচ্ছে বিষ্ণই। তাহলে এই বিষ্ণই সম্প্রদায়ের যে একজন, যার নাম হচ্ছে অমৃতা দেবী, তাহলে তার গাছের প্রয়োজন। আর এখানে একটা প্রদেশে যেখানে বিষ্ণইরা থাকে, সেখানে তাদের কিছু ধর্ম আছে, যে সেখানকার যে তাদের প্রধান যে গাছ, রাজস্থানের আমরা স্টেট ট্রি যদি বলি, তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে খেজড়ি। আর তাদের ধর্ম মতে এই খেজড়ি গাছকে রক্ষা করা তাদের কিন্তু অনেকগুলো কর্তব্যের মধ্যে কিন্তু এটা একটা। এবার তার জন্য কি হয়, যখন এখানে গাছ কাটতে আসে তখন এই অমৃতা দেবী এবং তার কন্যা সহ টোটাল 363 জন তাহলে ওখানেই কিন্তু মারা যান। তাহলে এই আন্দোলনটাকে আমরা কি বলছি, এই আন্দোলনটাকে বলছি অমৃতা দেবী বিষ্ণই আন্দোলন। এছাড়াও যদি আমরা দেখি 1964 সালে, তাহলে এগুলো সব পরিবেশ দূষণ সংক্রান্ত, মানে পরিবেশের সংরক্ষণ সংক্রান্ত যেসব যে আন্দোলনগুলো হয়েছিল, তো সেগুলোকে পড়ছি। তাহলে এটা কি, দাসলি গ্রাম স্বরাজ্য মণ্ডল। এটা কবে হয়েছিল, 1964। তাহলে এর একজন নেতা ছিল চণ্ডীপ্রসাদ ভাট। আর এটা কোথায় হয়েছিল, এটা হয়েছিল উত্তরপ্রদেশে। 1963-তে ভারত চীন যুদ্ধ হয়, আর ঠিক তারপরেই 1964 সালে তখন এটা কিন্তু দেখা দিয়েছিল। তাহলে এটাও কি, এটাও হচ্ছে এই পরিবেশ জীববৈচিত্র্যকে বাঁচানোর জন্য। পরবর্তী প্রশ্ন দেখব, ইন্ট্রন ও এক্সন কি। এটা অনেকবার আলোচনা হয়েছে, তাই একবার ফার্স্ট বলে দিই যে একটা সদ্য তৈরি হওয়া একটা আরএনএ, এটা হেটেরোনিউক্লিয়ার আরএনএ, HNRNA বলতে পারি, এটা প্রাইমারি আরএনএ। আর এখানে পরপর ধরে নিচ্ছি এভাবে কোড আছে, এগুলো সব নিউক্লিওটাইড। তাহলে ধরে নিচ্ছি যে এখান থেকে এটা পর্যন্ত, এখান থেকে এটা পর্যন্ত, তারপরে ধরে নিচ্ছি এই যে অঞ্চলটা, তার মানে কি দেখছি, যে এই অঞ্চলটা ধরে নিচ্ছি যে কোনো প্রোটিন তৈরি করবে, তার জন্য সংকেত বহন করছে, তখন এইটাকে কি বলবো, এটা বলবো একশন। আর এই একটা একশন, আর এদিকে একটা একশন আছে, তাহলে দুটোর মাঝে এটা যেটা রয়েছে একে বলবো ইন্ট্রন। তাহলে এই HNRNA কে এরপরে কি করতে হবে, পরিণত আরএনএ তৈরি করতে হবে, পরিণত আরএনএ। তাহলে এই পরিণত আরএনএ করতে গেলে কি করতে হবে, এই ইন্ট্রনগুলোকে এগুলোকে কেটে বাদ দিতে হবে, ইন্ট্রনগুলোকে কেটে বাদ দিতে হবে। এবার ইন্ট্রনগুলোকে কেটে বাদ দেওয়ার পর এক্সনগুলোকে পরপর জুড়ে দিতে হবে, এই অ্যাকশনটা, তারপরে এই অ্যাকশনটা, তারপরে এই অ্যাকশনটা, এগুলো পরপর জুড়ে দিতে হবে, তাকে বলবো স্প্লাইসিং। তাহলে ইন্ট্রন কি, যে কোনো একটা ইউক্যারিওটিক কোষের ডিএনএতে যে অঞ্চলটা কোনো আরএনএ তৈরির জন্য, কোনো আরএনএ তৈরির জন্য যেটা পরবর্তীকালে প্রোটিন তৈরি করবে, তার জন্য কোনো সংকেত বহন করে না, সেটা হচ্ছে এক্সন। আর দুটো এক্সনের মাঝে যে অঞ্চলটা থাকে, যে অঞ্চলটা কোনো অ্যামাইনো অ্যাসিডকেই কোড করে না, তো সেটাকে বলে ইন্ট্রন। পরবর্তী প্রশ্ন দেখব, মেটাস্টেসিস বলতে কি বোঝো। তাহলে মেটাস্টেসিস মানে কি,
মেটাস্টেসিস মানে হচ্ছে ক্যান্সার কোষের ছড়িয়ে পড়াকে মেটাস্টেসিস বলে। তাহলে মেটাস্টেসিস কি? ক্যান্সার কোষে ছড়িয়ে পড়া। তাহলে ক্যান্সার কোষে ছড়িয়ে পড়াকে বলছি মেটাস্টেসিস। আর ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ যদি বলি তাহলে সেটা হচ্ছে কার্সিনোজেন। তাহলে কার্সিনোজেনকে কি বলবো আমরা? ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। যেমন যদি বলি সিগারেটের ধোঁয়ায় থাকে, সিগারেটের ধোঁয়া, তাহলে সিগারেটের ধোঁয়ায় থাকা কার্সিনোজেনিক পদার্থ কি? এক হচ্ছে নিকোটিন, আর দুই হচ্ছে কি বেনজোপাইরিন। তাহলে এগুলো সব কার্সিনোজেনিক পদার্থ। এটা এছাড়া ভৌত যদি বলি, ইউভি রে হবে, এক্স রে হবে, তাহলে এইগুলো কিন্তু ক্যান্সার সৃষ্টির কারণ। এছাড়া আমরা মনে রাখতে পারি এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটাও কিন্তু সার্ভিক্স ক্যান্সারের জন্য দায়ী। সার্ভিক্স। বেশ, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, যে এই ক্যান্সারের যে বিভিন্ন দেখতে পারি কি চিকিৎসা। চিকিৎসা কি হতে পারে? এক হতে পারে রেডিওথেরাপি, ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে এক্স রশ্মি দিয়ে মেরে ফেলা হলো। বেশ, এরপর হতে পারে কি শল্য চিকিৎসা। শল্য চিকিৎসার মধ্যে ক্যান্সার কোষকে বাদ দেওয়া যেতে পারে। এছাড়া যেটা মনে রাখবো সেটা হচ্ছে কেমোথেরাপি। তাহলে নির্দিষ্ট কেমিক্যাল দিয়ে নিয়মিত নিয়মিত যে তার চিকিৎসা করা, তাহলে সেটা হচ্ছে কেমোথেরাপি। আর ওই যে রাসায়নিক পদার্থটা যেটা কথা বলছি সেটা নয়নতারা থেকে পাওয়া যায়। এই কেমোথেরাপিতে ভিন ব্লাস্টিন আর ভিন ক্রিস্টিন। তাহলে ভিন ব্লাস্টিন আর ভিন ক্রিস্টিন, তাহলে এইগুলো কিন্তু কেমোথেরাপিতে ইউজ করা হয়। এছাড়াও ইন্টারফেরন অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে, ইন্টারফেরন সৃষ্টির মাধ্যমে, ইন্টারফেরন, তাহলে এইগুলোর দ্বারা কিন্তু ক্যান্সারের চিকিৎসা করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব, এছাড়া ক্যান্সার কোষের ক্যান্সার যে কোষগুলো যেগুলো টিউমারটা হয়, ক্যান্সারের প্রথম ধাপ যেটা টিউমার, একটা হয় বিনাইন টিউমার যেটা ছড়িয়ে পড়তে পারে না, আর দুই নম্বর যেটা হয় সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, যেইটা কিন্তু ক্যান্সারের কারণ। কোনটা? ম্যালিগন্যান্ট টিউমারটা। এছাড়া ক্যান্সার কোষের কি বৈশিষ্ট্য, এগুলো আমরা আগে আলোচনা করেছি, তো তাই জন্য সেটা আর এখানে আলোচনা করলাম না। পরবর্তী প্রশ্ন দেখব, গর্ভাবস্থায় চিকিৎসা সংক্রান্ত সমাপ্তিকরণ বলতে কি বোঝো? তো প্রশ্নতেই উত্তরটা মোটামুটি রয়েছে, যেটা হচ্ছে কি, যে গর্ভাবস্থায় মানে এবার চিকিৎসকের সুপরামর্শ লাগবে। তাহলে প্রথমেই কি লিখবো? চিকিৎসকের সুপরামর্শ অনুযায়ী। তাহলে চিকিৎসকের সুপরামর্শ অনুযায়ী কি করা হবে, যে গর্ভস্থ যে গর্ভস্থ ভ্রূণ, তার কি করা হবে? তার প্রাক সমাপ্তি ঘটানো হবে। প্রাক সমাপ্তি। বেশ, তাহলে এমটিপি বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এমটিপি বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বলতে কি বুঝছি? তাহলে তার মানে কি, চিকিৎসকের সুপরামর্শ অনুযায়ী গর্ভস্থ ভ্রূণের যে প্রাক সমাপ্তি ঘটানোকে কি বলা হচ্ছে? এমটিপি। বেশ, তাহলে এই এমটিপি করার প্রয়োজন কেন পড়ে? যে যদি দেখা যায় যে সন্তানের কোনো কি আছে, রোগ আছে, রোগগুলো কীরকম, কোনো জেনেটিক ডিজিজ আছে, তখন করা হয়। এরপর যদি দেখা যায় যে সন্তানটার জন্ম দিলে যে মাতা, তার জীবন কিন্তু খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে কি, যে তার সন্তান জন্মালে তো তার কিন্তু
যে তার মায়ের কিন্তু যে জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে, বা কখনো কখনো অবাঞ্ছিত প্রেগনেন্সির জন্য, অবাঞ্ছিত অবাঞ্ছিত গর্ভসঞ্চার, তো এই সমস্ত কারণে কিন্তু এমটিপিটা করা হয়। এবার হচ্ছে অ্যামনিওসেন্টেসিসের তাৎপর্য কি। এবার অ্যামনিওসেন্টেসিস কি, তাহলে ওই যে গর্ভস্থ ভ্রূণের যে অ্যামনিওটিক গহ্বর আছে, অ্যামনিওটিক গহ্বর, সেই অ্যামনিওটিক গহ্বরের, তাহলে কি বলছি, ওই ভ্রূণের গর্ভাবস্থায় ভ্রূণের অ্যামনিওটিক গহ্বর থেকে যে তরলটা আছে, সেই তরলটাকে নিয়ে, যে তার মধ্যে ভ্রূণের যে কোষ, তার পরীক্ষা করে বিভিন্ন জেনেটিক ডিজিজ সম্পর্কে যে একটা আলোচনা, বা ডিজিজ সম্পর্কে যে জানা যাচ্ছে, তো সেইটাকেই কি বলছি, অ্যামনিওসেন্টেসিস। অর্থাৎ যে পদ্ধতির সাহায্যে কোনো গর্ভস্থ শিশুর অ্যামনিওটিক গহ্বর থেকে অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে যে তার মানে জেনেটিক রোগ বা ওই বিপাকজনিত কোনো ত্রুটি সম্পর্কে যে আলোচনা বা যে প্রক্রিয়াটা করা হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বলবো অ্যামনিওসেন্টেসিস। তাহলে অ্যামনিওসেন্টেসিস কি, যে অ্যামনিওটিক গহ্বর থেকে অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাকেই অ্যামনিওসেন্টেসিস বলে। বেশ, তাহলে যার দ্বারা কী হবে, তা কারোর জেনেটিক ডিজিজ আছে কি না সেটা জানা যাবে। আর অনেক সময় কি হয়, ওই ফ্লুইড আনতে গিয়ে অনেক সময় শিশু অথবা মাতা দুজনেরই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, আঘাতপ্রাপ্ত হতে পারে, সেটা কিন্তু একটা অ্যামনিওসেন্টেসিসের একটা অসুবিধা, একটা ত্রুটি। আর যদি অ্যামনিওসেন্টেসিসের অসুবিধা আরও বলতে চাই, তাহলে কি, যে এটার মাধ্যমে কিন্তু লিঙ্গ নির্ধারণ করা সম্ভব, আর সেটা কিন্তু ইল্লিগাল ভারতে, যে বৈধ নয়, যে লিঙ্গ নির্ধারণ করে কন্যা ভ্রূণ হত্যা হয়, তো সেই কন্যা ভ্রূণ হত্যাটা কিন্তু বৈধ নয়। পরবর্তী প্রশ্ন দেখব, মানব স্ত্রীদেহে গৌণ যৌন লক্ষণগুলি উল্লেখ করো। তাহলে এগুলো তো ক্লাস 10 থেকেই আমরা পড়ে আসছি। তাহলে কি হবে, যেখানে প্রথম বলতে পারি কোমল কণ্ঠস্বর, কণ্ঠস্বর, স্তন গ্রন্থির বৃদ্ধি, রজতচক্র, তো এগুলো কি, তারপর বলতে পারি কোমল কণ্ঠস্বর তো বললাম, স্তন গ্রন্থির বৃদ্ধি, রজতচক্র, জরায়ুর বৃদ্ধি, তো এই জাতীয়গুলো, এগুলো এগুলো কি, এগুলো হচ্ছে মানব স্ত্রীদেহের গৌণ যৌন লক্ষণ। পরবর্তী প্রশ্ন দেখব, এছাড়াও শনিদেশে লোমের আধিক্য, তো এরকম অনেক কিন্তু আমরা এই গৌণ যৌন লক্ষণ আমরা দেখতে পাবো। হিউমেরাল আর সেল মিডিয়েটেড, এটা হিউমেরাল হবে, হিউমেরাসও বলা যায়, বা হিউমেরাস ও সেল মিডিয়েট অনাক্রমতার দুটি পার্থক্য। যেটা হিউমেরাল বলছি, তাহলে সেটা এক নম্বর কি বলবো, এটা বি লিম্ফোসাইটের জন্য হয়, বি লিম্ফোসাইট। আর যদি সেল মিডিয়েটেড বলি, তাহলে সেটা টি লিম্ফোসাইটের জন্য হবে। তাহলে এটা বি লিম্ফোসাইট হিউমেরাস, আর সেল মিডিয়েটেড হচ্ছে কি টি লিম্ফোসাইট। টি ফর টিস্যু, টিস্যুতে সেল আছে, তো সেইখান থেকে মনে রাখতে পারি যেটা টি লিম্ফোসাইট। বেশ, এটাকে যেমন এই হিউমেরাল যেটা রয়েছে, যাকে বাংলায় বলবো রসভিত্তিক, আর সেল মিডিয়েটেডকে কি বলবো, কোষভিত্তিক। এবার কি মনে রাখবো, এই বি লিম্ফোসাইটটা যেটা কি করে, যেটা অ্যান্টিবডি সৃষ্টি করে, আর এটা কিন্তু বিভিন্ন ধরনের কোষ সৃষ্টি করে, যার মাধ্যমে এই হিউমেরাল যেটা রয়েছে, সেটা কিন্তু সব ধরনের অ্যান্টিজেনকে এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারে। এটা কিন্তু সব নয়, এবার কিছু কিছু। বেশ, এবার হচ্ছে কি বলছে, ট্রাঙ্কুইলাইজার ড্রাগের একটা উদাহরণ দিতে। ট্রাঙ্কুইলাইজার যে ড্রাগটা হবে, সেটা মানসিক উদ্বিগ্নতা কমাবে, উদ্বিগ্নতা, তারপরে যদি দেখি যন্ত্রণা হ্রাস করবে,
তো এই জাতীয় জিনিসগুলো কি করবে? ট্রাঙ্কুলাইজার। তাহলে এবার এই ট্রাঙ্কুলাইজারের যদি একটা উদাহরণ দেখি, তাহলে এটা রেসারপিন মনে রাখতে পারি। রেসারপিন একটা প্রাকৃতিক ট্রাঙ্কুলাইজার, রেসারপিন। এছাড়া ভ্যালিয়াম মনে রাখতে পারি। তাহলে এগুলো ট্রাঙ্কুলাইজারের উদাহরণ। এছাড়া আমরা আগে এলএসডি দেখেছিলাম, যে এলএসডি একটা কি হ্যালুসিনোজেন বা সাইকেডেলিক, সাইকেডেলিক বা হ্যালুসিনোজেন। এলএসডি খুব গুরুত্বপূর্ণ, এটা লাইসার্জিক অ্যাসিড ডাইথাইলামাইড। তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে এলএসডির পুরো কথা। বেশ, এছাড়াও আমরা এটা মনে রাখতে পারি যে এলএসডিটা কোথা থেকে পাচ্ছি, সেটা হচ্ছে ক্লাভিসেপস পারপিউরা। তাহলে ক্লাভিসেপস পারপিউরা থেকে আমরা কি পাচ্ছি? এলএসডি। বেশ, পরের প্রশ্ন দেখব। তাহলে এখান থেকে কিন্তু দুটো আলোচনা করলাম, একটা ট্রাঙ্কুলাইজার আর একটা হ্যালুসিনোজেন, এই দুটো কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। পরের প্রশ্ন দেখব। এটি আদর্শ অ্যান্টিবডির গঠন, এটা আলোচনা করছি না। অণুবিস্তারণ কি, অণুবিস্তারণের ধাপগুলি সংক্ষেপে আলোচনা করে, এগুলোও আগে আলোচনা করেছি। বায়োপাইরেসি কি? তাহলে বায়োপাইরেসি হচ্ছে কোনো একটা জৈব পদার্থ, একটা জৈব বস্তুর একটা আইনগত অধিকার অর্থাৎ পেটেন্ট নিয়ে কোনো দেশের সম্পদকে, যে সম্পদ থেকে তাদের সেই দেশটাকে বঞ্চিত করা বা সেই সম্পদটাকে ব্যবহার করা, সেটাকে কি বলছি? বায়োপাইরেসি। তাহলে বায়োপাইরেসি মানে হচ্ছে কি, এবার কি, একটা হচ্ছে বায়োপেটেন্ট। তাহলে এটা আমাদের কয়েকটা শব্দ জানবো। একটা হচ্ছে বায়োপেটেন্ট, বায়োপেটেন্ট অর্থাৎ কেউ যদি কোনো একটা উদ্ভিদ বা কোনো একটা জীবজাত কোনো পদার্থ থেকে কিছু একটা আবিষ্কার করে, তো যেহেতু সে সেটা আবিষ্কার করেছে, তার জন্য সে সেই বস্তুটার পেটেন্ট নিয়ে নেয়, এবং যার ফলে কি হয়, তার সেই বস্তুটার উপর একটা অধিকার সত্ত্ব জন্মায়। তো যার জন্যে অন্য কেউ যদি সেটাকে ব্যবহার করে, বিনা অনুমতিতে ব্যবহার করে, তো সেখানে কিন্তু তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ কি হয়, যে তারা সেখান থেকে ট্যাক্স নিতে পারে আর কি, যে সে যেটা আবিষ্কার করলো সেটাকে যদি অন্য কেউ ব্যবহার করে, সেখান থেকে তারা ট্যাক্স নিচ্ছে, সেরকম একটা পদ্ধতি হচ্ছে বায়োপেটেন্ট। তাহলে বায়োপেটেন্ট কি? কোনো একটা জৈব বস্তু, তাহলে সেটার কিছু একটা আবিষ্কার সংক্রান্ত অধিকার সত্তা একটা প্রাপ্ত হয়। তো যার ফলে কি হয়, সেইটার ওপর শুধুমাত্র তার অধিকার জন্মায়, সেটাই হচ্ছে কি বায়োপেটেন্ট। এইবার এই বায়োপেটেন্ট আমাদের দেশের, এইবার এটাই এই উদাহরণই কয়েকটা দিতে বলছে। তাহলে আমাদের দেশের যে কিছু কিছু, যেমন হলুদ, তাহলে এই হলুদের কিন্তু যন্ত্রণা নাশক একটা ক্ষমতা আছে। তারপরে হচ্ছে কি নিম গাছ, নিম, তাহলে এর কিন্তু জীবাণু ধ্বংস করার অর্থাৎ একটা অ্যান্টিসেপটিক গুণ আছে। আর যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে বাসমতি রাইস, তাহলে বাসমতি চাল। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, যে আমেরিকানরা তাহলে এইগুলোর কি নিয়ে নিয়েছে? পেটেন্ট নিয়ে নিয়েছে। হলুদের কিন্তু এই যন্ত্রণা উপশমকারী যে গুণটা, যন্ত্রণা উপশমকারী গুণটা, এইটা কিন্তু তাদের আবিষ্কার না। আমাদের ভারতে এটা অনেক আগে থেকেই এটা প্রচলিত, যেটা কিন্তু যে সবাই এটা ব্যবহার করে। তো সেই জিনিসটা কিন্তু আবিষ্কারটা তাদের নয়, কিন্তু এইটা তারা এইরকম জাতীয় ওষুধ তৈরি করে তার পেটেন্ট নিয়ে, তাহলে সেই আমাদের দেশের সম্পদকে, আমাদের সম্পদ থেকে আমাদের দেশকেই বঞ্চিত করা হচ্ছে। তাহলে সেটা বায়োপাইরেসি। তাহলে নিমের ক্ষেত্রেও তাই এর অ্যান্টিসেপটিক গুণ রয়েছে। তাহলে সেইটাকে কাজে লাগিয়ে তারা যখন ওষুধ তৈরি করছে, দিয়ে তারপরে কি হচ্ছে, নিমের পেটেন্ট তারা নিয়ে নিচ্ছে। তাহলে ভারতের একটা, এই জলবায়ুতে বেড়ে ওঠা ভারতের একটা প্রজাতি, তাহলে সেইটা কি হচ্ছে, সেইটা থেকে আমাদের দেশকে বঞ্চিত করা হচ্ছে, সেটাই বায়োপাইরেসি। তাহলে এক হলো বায়োপেটেন্ট, একটা হচ্ছে বায়োপাইরেসি। বেশ, এইবার এখানে আরেকটা বিষয় হচ্ছে সেফটি, বায়োসেফটি। বায়োসেফটি কি? তাহলে বিভিন্ন ধরনের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে বিভিন্ন ধরনের যে কি সৃষ্টি হচ্ছে, জীব সৃষ্টি করা যাচ্ছে, বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী সৃষ্টি করা যাচ্ছে। এবার কি করতে হবে, যে তাদের এইসব সৃষ্টির জন্য মানব জীবনের যেন কোনো সমস্যা না হয়, সেই নিয়ে যে আলোচনা, সেটা কি বলবো? বায়োসেফটি। অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে সৃষ্ট যেসব উদ্ভিদ প্রাণী, সেগুলো যেন
কোনোভাবে যে পরিবেশের বা কোনো একটা মানব জীবনের ওপর যে কোনো বিরূপ প্রভাব না ফেলে, তো সেই নিয়ে যে পড়াশোনা সেটাকেই কি বলবো, সেটাকে আমরা বলবো কি বায়ো সেফটি। পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলছে যে জিন থেরাপি কি? তাহলে কি যে কোনো একটা সঠিক জিন দিয়ে একটা ত্রুটিপূর্ণ জিনকে কি করা, রিপ্লেস করা। তাহলে আমরা দেখছি, ধরে নিচ্ছি এটা একটা ডিএনএ, কোনো একটা জীবের এটা হচ্ছে ডিএনএ, আর সেই ডিএনএতে দেখতে পাচ্ছি যে এই অংশটাতে কোনো ত্রুটি আছে, তাহলে এটা ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ। আর এখানে একটা স্বাভাবিক জিন দ্বারা এই ত্রুটিপূর্ণ জিনটাকে কি করা, প্রতিস্থাপিত করা, রিপ্লেস করা, তো সেটাকে কি বলবো, জিন থেরাপি। তাহলে কোনো একটা ডিএনএর মধ্যে থাকা একটা ত্রুটিপূর্ণ জিনকে একটা স্বাভাবিক জিন দ্বারা অপসারিত করাকে কি বলে, জিন থেরাপি। তাহলে এইরকম একটা রোগ যার দ্বারা জিন থেরাপি একটা 4 বছরের বাচ্চার যে সারানো সম্ভব হয়েছিল, সেটা কি SCID, সিভিয়ার কম্বাইন ইমিউনো ডেফিসিয়েন্সি। মানব ইনসুলিনের তাৎপর্য, মানব ইনসুলিন যেমন হিউম্যালিন যেটা তৈরি করা হয়েছে ইকোলাইয়ের দেহে, তাহলে চাহিদা মতো কি করা যাচ্ছে, যোগান দেওয়া যাচ্ছে। ডায়াবেটিস মেলিটাস রোগকে কি করা যাচ্ছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে। তাহলে এগুলো কি হচ্ছে মানব ইনসুলিনের তাৎপর্য। পরবর্তী প্রশ্ন দেখব, সিডিএনএ লাইব্রেরি কি? তাহলে আমরা যদি দেখি কোনো একটা এমআরএনএ আছে, এটা একটা এমআরএনএ, তাহলে এমআরএনএ, তাহলে এই এমআরএনএ থেকে আমরা জানি আরএনএ থেকে কিন্তু ডিএনএ তৈরি হয় না, এমআরএনএ, কিন্তু এখান থেকেই ডিএনএ তৈরি করা হবে, ডিএনএ। কিন্তু ডিএনএটা কেমন হবে, ডিএনএটা অবশ্যই সিঙ্গেল স্ট্র্যান্ডেড হবে। এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, তাহলে সাধারণত হয় না, কিন্তু এটা কোন এনজাইমের ফলে হবে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের প্রভাবে কিন্তু এই এমআরএনএটা ডিএনএতে তৈরি হবে। তো এই ডিএনএটাকে কি বলবো, কমপ্লিমেন্টারি ডিএনএ। তাহলে এই কমপ্লিমেন্টারি ডিএনএকে যদি সংরক্ষণ করা হয়, তাহলে সেটাকে বলবো সিডিএনএ লাইব্রেরি। তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সাহায্যে এমআরএনএ থেকে যে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা হয় তাকে সংরক্ষণ করাকে কি বলছি, সিডিএনএ লাইব্রেরি। আর হচ্ছে পিসিআর পদ্ধতির যে কোনো দুটি সুবিধা। তাহলে এখান থেকে জিনের সজ্জা পেতে পারি আমরা পিসিআর পদ্ধতিতে, মিউটেশন সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি, তাহলে জিন সজ্জা। এছাড়া কি বলছি, মিউটেশন। আর নমুনা, 2 নম্বর হচ্ছে নমুনার সংখ্যা বৃদ্ধি। খুব ক্ষুদ্র নমুনা পাওয়া গেল, সেখান থেকে তার পরিমাণ কিন্তু বৃদ্ধি করা যাবে পিসিআর দ্বারা। আর পিসিআর মানে পলিমারেজ চেন রিয়াকশন, পলিমারেজ চেন রিয়াকশন। এখানে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, থার্মাস অ্যাকুয়াটিকাস, উষ্ণ প্রস্রবণ থেকে এটা, সেই উষ্ণ প্রস্রবণে ওই জায়গায় যে ব্যাকটেরিয়াগুলো থাকে, তো সেগুলো কি থার্মাস অ্যাকুয়াটিকাস। আর সেখান থেকে যে আমরা জিনটা যেটা পাই সেটা হচ্ছে, যে পলিমারেজটা পাই, একটা পলিমারেজ এখান থেকে আমরা পাই, সেটা হচ্ছে ট্যাক পলিমারেজ। পরবর্তী প্রশ্ন দেখব, নিম্নলিখিত রোগগুলির সৃষ্টিকারী জীবের বিজ্ঞানসম্মত নাম। অ্যাসক্যারিয়াসিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, তাহলে এটা অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস। তাহলে লুম্ব্রিকয়েডস। টাইফয়েড, সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফি, PHI হবে টাইফি। আর কি আছে, দাঁত, এপিডার্মোফাইটন। তাহলে এটা কি হবে, এটা দাঁতের জীবাণু। পরবর্তী প্রশ্ন দেখব, বিবর্তনের বা দাঁত একটা ছত্রাকের দ্বারা হয়, জীবাণু বলতে কি এটা ছত্রাক। বিবর্তনের জৈব আণবিক প্রমাণগুলো, তাহলে বিবর্তনের জৈব আণবিক প্রমাণ কোনগুলোকে বলতে পারি। এক হচ্ছে দেখব যে যত উন্নত অনুন্নত সমস্ত জীবের দেহে কি হয়, সমস্ত ক্রিয়াগুলো সম্পন্ন করে উৎসেচক। তারপরে কি বলতে পারি, সমস্ত জীবের প্রধান উপাদান দেহ গঠনের, সেটা হচ্ছে কি প্রোটিন।
আর প্রত্যেকের কি হয় 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। 3 নম্বর কি মনে রাখবো, যে ডিএনএ আরএনএ সবার ক্ষেত্রে সেম, ডিএনএ আরএনএ। আর এই ডিএনএ আরএনএতে যেসব অ্যামাইনো অ্যাসিডগুলো যেগুলো থাকে, বা একটা সেই অ্যামাইনো অ্যাসিডকে কোড করার যে নির্দিষ্ট যে জিনটা, এই জিনটা সবার ক্ষেত্রে সেম। মানে একটা এইউজি মানে যদি মিথিওনিন হয় একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, তো যত উন্নত অনুন্নত যা জীব আছে সবার ক্ষেত্রে মিথিওনিন, এইউজি মানেই কী হবে, মিথিওনিন। যে জেনেটিক কোড সর্বজনীন, এটাও একটা প্রমাণ কার, বিবর্তনের। বিবর্তনের কি এগুলো জৈব আণবিক প্রমাণ। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। পরের প্রশ্ন দেখব, এটা মনে হয় আগের বছর পড়েছিল প্রশ্নটা। সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? তাহলে সমস্ত অঙ্গ কোন ধরনের অঙ্গ হবে, সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তন হবে, সেটা কি হবে, অপসারী বিবর্তন। অর্থাৎ একটা জায়গায় ছিল সেখান থেকে ছড়িয়ে পড়ছে। আর যদি বিভিন্ন জায়গা থেকে একটা জায়গায় আসে তখন সেটা অভিসারী হবে, যেটা হবে সমবৃত্তি অঙ্গ। আর রাসায়নিক এই যে মিলার আর উরের পরীক্ষা, এটা আর এখানে আলোচনা করছি না। পরবর্তী প্রশ্ন দেখব, রেড ডাটা বুক কি? তাহলে রেড ডাটা বুক হচ্ছে একটা IUCN প্রকাশিত একটা বই, যেখানে বিপন্ন উদ্ভিদ আর প্রাণীদের তালিকা থাকে। তাহলে IUCN প্রকাশিত একটা বই হচ্ছে রেড ডাটা বুক, যেখানে বিভিন্ন বিপন্ন প্রাণীদের তালিকাভুক্ত করা থাকে। এর তাৎপর্য, তাহলে এরপর কি হয়, যে কোন জীব কোন জায়গায় রয়েছে তাদের ক্যাটাগরি দেখে, তো সেই অনুযায়ী তাদের কি করা যায়, সংরক্ষণ করা যায়। সংরক্ষণ করতে কিন্তু সুবিধা হয়। আর পাখির খেচর অভিযোজন বলতে কি বোঝো? প্রাণীর। আচ্ছা, তাহলে প্রাণীর বলতে এখানে কার খেচর অভিযোজন কার হয়? পাখির। অর্থাৎ পাখির ওড়ার জন্য তার যেসব অভিযোজনগুলো দেখা যাবে, তাহলে সেগুলোকে বলবো খেচর অভিযোজন। তাহলে খেচর অভিযোজন কাকে বলে? কোনো একটা পাখির ওড়ার জন্য তার শরীরে যেসব অভিযোজন দেখা যায় সেটাই হচ্ছে কি খেচর অভিযোজন। যেমন নিউম্যাটিক অস্থি, তাদের যে ডিম্বাশয়, ডিম্বনালী, এগুলো সব একটা করে রয়েছে। তারপর বায়ুথলি রয়েছে, পালক রয়েছে, তো এই সমস্তগুলো হচ্ছে কি তাদের মানে খেচর অভিযোজন। আর প্যাটাজিয়া হচ্ছে বাদুড়ের যে হিউমেরাস রয়েছে, যেখান থেকে ডানা তৈরি হয়েছে, তার দেহের যে চামড়াটা পাতলা হয়ে যেটা গঠন করছে তাকে বলবো প্যাটাজিয়াম। তাহলে বাদুড়ের দেহের যে চামড়াটা, সেই চামড়া হিউমেরাসের সাথে যে পাতলা একটা পর্দার মতো আবরণ গঠন করে, যেটা তাকে উড়তে সাহায্য করে, তো তাকে বলে প্যাটাজিয়াম। পরবর্তী প্রশ্ন দেখব, তাহলে এইগুলো ছিল টোটাল 3 নম্বরের প্রশ্নগুলো। এরপর 5 নম্বরের প্রশ্নগুলো ছিল যেগুলো বড় বড় প্রশ্ন। তো এইগুলোতে আর বিশেষ আলোচনা কিছু করছি না। এখানে যেমন এটা করাই যেত, যে এখানে বলছে কি ডিএনএ রেপ্লিকেশনের এই ভূমিকা এদের। তাহলে যদি প্রাইমেজ বলি, তাহলে প্রাইমেজের কি ভূমিকা হবে? আরএনএ প্রাইমারকে যুক্ত করবে, আরএনএ প্রাইমারকে নির্দিষ্ট স্থানে যুক্ত করবে। হেলিকেজ কি করবে? হাইড্রোজেন বন্ধন ভাঙে। আর ডিএনএ পলিমারেজ 3, তাহলে ডিএনএ পলিমারেজ 3 কি করবে? পরপর নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করবে, শৃঙ্খল সম্প্রসারণ। আর লিখছি না, তাহলে কি করবে? ডিএনএ পলিমারেজ 3 কি করবে? শৃঙ্খল সম্প্রসারণ করবে, অর্থাৎ 5 প্রাইম টু 3 প্রাইমে একটার পর একটা নিউক্লিওটাইড জুড়তে যাবে। এখানে আর লিঙ্কেজ কি অনেকবার আলোচনা করেছি, এটা সম্পর্কে আর কিছু বলছি না। জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ, এটা আলোচনা। বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। তাহলে এগুলো আর আলোচনা করছি না। বায়ু দূষণ। তাহলে এই ছিল আজকের প্রশ্ন। তাহলে এগুলো একটু চেষ্টা করবে লেখার, বা লিখতে পারছো কিনা সেটা একটু দেখে নেবে, যে বড় প্রশ্নগুলো ঠিক গুছিয়ে লেখা যাচ্ছে কিনা। যাই হোক, আর যে পয়েন্টগুলো বললাম সেগুলো একটু মাথায় রেখে একটু রিভিশন দেবে, তাহলেই হবে। পরের দিন পরবর্তী পেজ আমরা আলোচনা করব। তো আজকের মতো এখানেই শেষ।